বৈষ্ণব পদাবলীর গৌর চন্দ্রিকায় আমরা দেখি মহাপ্রভু কখনো রাধা ভাবে ভাবিত, কখনো বা কৃষ্ণ ভাবে। মধ্যযুগের মহাপুরুষের এই সুগভীর রহস্যময় ভাব সাধনা আমাদের এই শিক্ষাই দেয় যে দেহ পুরুষের হলেও মন কিন্তু হতে পারে নারী। আবার উল্টো দিকে দেখতে গেলে মন যদি নারীর হয়, মন যদি পুরুষের হয়, দেহ কিন্তু নারীর হতেই হয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে, এই আধুনিক সমাজে দাঁড়িয়ে আমাদের এটুকু সৎসাহস থাকা উচিত যে পরজন্মে নয়, যদি আমরা নারী রূপে নিজেদের ভাবিত করতে পারি সেটা এই জন্মে। তাই স্কাই 12 এর বিশেষ নিবেদন পরজন্মে নয়, এই জন্মেই রাখা। আমাদের এই পর্বে আমরা তুলে ধরবো সেই সকল মানুষদের কণ্ঠস্বর, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। নতুন বছর এসে গেছে, বাংলা নতুন বর্ষে আমাদের এইটুখানি সংকল্প থাকুক যে সমাজে ছোট ছোট যে পরিবর্তন, যেটা সমাজকে অনেক বেশি সুস্থ করে তুলতে পারে, সেই সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে কিন্তু আমাদের এই বিশেষ নিবেদন, যেখানে আমরা তাদের আওয়াজ, তাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা অনেকেই কিন্তু তাদের কথাগুলো শুনি না, তাদের কথাগুলো শোনার আগেই কথাগুলো কিন্তু চাপা দিয়ে দিতে অনেক বেশি ব্যস্ত, সেটা কেন না। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে তুলে ধরবো তাদের কিছু কথা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সেরকম এক বিশেষ মানুষকে পেয়ে গেছি, তার সাথে আড্ডা দেওয়ার জন্য, তার সাথে আলোচনায় ব্যস্ত হয়ে যাওয়ার জন্য আমার ভীষণ ইচ্ছা করছে। তার দেরি করবো না, সরাসরি চলে যাবো। তো এই মুহূর্তে আজকের আড্ডায় আমাদের সঙ্গে পেয়ে গেছি কুসুম সামন্তকে। কুসুমদি, তোমাকে স্কাই 12 এর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই এবং বাংলা নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। তো প্রথমেই তোমার কাছে যাবো যে নতুন বর্ষ এসে গেছে, নতুন বাংলা বছর এসছে, এই বছরটা তুমি কোন কোন পরিকল্পনাগুলো রাখতে চাও? নতুন বছরে প্রথমে জানাবো আমার এলজিবিটি কমিউনিটির ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, এবং প্রতিটা মানুষ, পশু পাখি, প্রতিটা জীবের ভালো কাটুক, সবাই ভালো থাকুক, এটা একটা বড় বার্তা। আর বলবো নতুন বছরের নতুন অনেক রকম আমার চাহিদা আছে যেগুলো কিনা এই বছরে পাইনি, আরও ফেলে আসা বছরেও পাইনি। নতুন বছরে আমার একটাই চাহিদা থাকবে যে আমরা মানুষ হিসেবে যেন সেই স্বাধীনভাবে বাঁচতে পারি। অনেক পরাধীন ছিলাম বা আমরা এখন কিন্তু স্বাধীন হতে পারিনি, চাইছি স্বাধীনভাবে যেন বেঁচে থাকতে পারি। স্বাধীনতা কিন্তু সমাজ থেকে দরকার এবং সামাজিক পরিবর্তনই কিন্তু আমাদের ধীরে ধীরে স্বাধীন করবে। আজও কিন্তু বাড়ির মেয়েটাকে বাইরে কারোর সাথে বেরোতে গেলে, রাত্রিবেলা বাড়ি ফিরতে লেট হলে তার কিন্তু একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়। এটা কিন্তু ভাবে না তার হয়তো সত্যি কোনো সমস্যায় পড়েছিল মেয়েটা, তার আগেই কিন্তু তার দিকে একাধিক প্রশ্ন উঠে আসে। সেই স্বাধীনতার কথাই কিন্তু হয়তোবা দিল তুমি বলতে চাইছো একেবারে। তো আজকের এরকম কিছু আড্ডা নিয়ে তোমার সঙ্গে থাকবো। প্রথমেই আমি জেনে নেবো যে তোমার মুখটা ইতিমধ্যে যারা দেখছে অনেকেই তারা চিনতে পারছে যে তুমি বাংলা ধারাবাহিকে অনেক কাজ করেছো। আমি একটু তোমার কাছে জানতে চাইবো যে তুমি এখন এই মুহূর্তে তুমি কি কি ভাবে ব্যস্ত রাখছো নিজেকে, মানে কি কি কাজ করছো? রিসেন্ট জি বাংলা ফিরকি সিরিয়ালে কাজ করলাম টানা 1 বছর। তারপরে ফিরকি সিরিয়ালের শেষে আমি কাজ করলাম একটা শর্ট ফিল্ম, অন্য ভালোবাসা। এবার টুকটাক কথা চলছে, আরো কাজ করবো, একটা ছবিরও কাজ করবো, কথা চলছে। তো আরো ভবিষ্যতে ইচ্ছা আছে আরো কাজ করবো। তো আরো ভবিষ্যতে ইচ্ছা আছে কাজ করবে। এই মুহূর্তে তুমি সিরিয়ালের সঙ্গে আছো এবং আমি যতদূর জানি তুমি টুকটাক থিয়েটারও থিয়েটার ভালোবাসো। তো একেবারেই আসবে যে আপনারা কিন্তু কুসুম দিকে দেখেইছেন, তিনি কিন্তু সিরিয়ালের মধ্যে নিজেকে কিন্তু ব্যস্ত রাখেন এবং মাঝে মধ্যে সিরিয়াল, সিনেমা সবকিছুতেই তাকে দেখা যায় পরিচিত। তো এই পরিচিত মুখের পিছনে যে অপরিচিত গল্পগুলো আছে সেগুলো শোনার জন্য আজকে অনুষ্ঠান। কুসুম দি, প্রথমে তোমার একটু হবিগুলো জানতে চাই। নিজের হবিগুলো কি আছে তোমার? আমার হবি বলতে সাজতে তো ভালো লাগে, খেতে ভালোবাসি, বিরিয়ানিটা এখানে পেয়েছি ভালো। আর অভিনয়টা ভালো লাগলো, পেশা এবং নেশা আমার অভিনয়। আচ্ছা, বেশ। মানে কত ছোটবেলা থেকে তুমি অভিনয়ের দিকে ঝুঁকতে শুরু করছো? ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে অভিনয় করতাম, স্কুলে করতাম। তখন থেকে আমার মনে হতো যে আমি একটা অভিনয় করবো। আর সবার উপরে কি বলতো, একটা ইচ্ছা ছিল যে মানুষ হয়ে জন্মেছি, কিছু একটা দাগ রেখে যেতে হবে। একটা মনে থেকে একটা চ্যালেঞ্জ ছিল, কিছু একটা করে দেখাবো। তার মধ্যে আমি আবার একটা রূপান্তরকামী নারী, এটা একটা কি বলবো সমাজের কাছে মানে লাঞ্ছিত, বঞ্চিত। সে জায়গায় এই চ্যালেঞ্জ ছিল যে আমি একজন রূপান্তরকামী নারী হয়েও মেন স্ট্রিমকে দেখিয়ে দেবো আমিও পারি কিছু ভালো কিছু। একেবারেই আমাদের কিন্তু সত্তাটুকু চলে যাবে, আমাদের দেহ চলে যাবে, রয়ে যাবে কিন্তু আমাদের কাজ। এবং যখন প্রতিটা মুহূর্ত এই সকল মানুষদের জন্য আমাদের প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ, কিন্তু এলজিবিটি কমিউনিটির জন্য প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একটা চ্যালেঞ্জ, কারণ সমাজের স্বীকৃতি সেটাই হলো আসল চ্যালেঞ্জের মুখে।
তাই নিজেকে যখন প্রতিষ্ঠিত করতে পারবো আমরা, তখন কিন্তু আমরা উল্টো দিকে আমলটা তুলতে পারবো, তাদের বিরুদ্ধে প্রতিবাদের স্বর হিসাবে দাঁড়াতে পারবো। আর সেইখানে কুসুমদের নিজেকে একটা দারুণ জায়গায় প্রতিষ্ঠিত করেছো, এটার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমি এবার একটু পিছনের দিকে পাতাগুলো উল্টানো শুরু করবো। তুমি আমরা ছোটবেলা থেকেই তুমি আশা করি ছোটবেলা থেকেই এরকম তোমার মনের মধ্যে, মানে তুমি হয়তো পুরুষের শরীর কিন্তু মনের সত্তাটা নারী। আমি একটু জিজ্ঞাসা করবো, মানে কোন বয়সে তুমি নিজেকে আবিষ্কার করলে যে আমার এই দেহটা আমার নয়, আমার এর থেকেও একটা আরো অনেক বেটার দেহ আছে? ঠিক সেই মানসিক ভাবে তুমি কবেকে নিজেকে আবিষ্কার করলে, এই গল্পটা একটু শুনতে চাই। আমি যখন ছোট ছিলাম, জাস্ট 3.5 বা 4 বছর, যখন একটু একটু মানুষের মানে বাচ্চারা যখন বুঝতে শেখে যে আমি ছেলে না মেয়ে বা বাড়ির সাজটা, আমি কিন্তু জন্মেছি কিন্তু পুরো শরীর নিয়ে। ছোট যখন 4-5 বছর, তখন অবধি বাড়িতে যে শেখানো হতো বা যে ড্রেস পরানো হতো ছেলেদের পরানো হতো, কিন্তু কোথাও এক জায়গায় অন্তরে লুকিয়ে থাকতো যে আমি একটা মেয়ে, ভেতর থেকে চাইতো আমি মেয়ে। যেটা বাড়ির লোক পরাতো সেটাকে না ভালো লাগতো না, আমি আমার মাকেই ফলো করতাম, বাবাকে না। আমার বাড়ির যেটা কাকার মেয়েদের ফলো করতাম, দাদাদের না। দাদারা ক্রিকেট খেলতো, আমি কিন্তু মেয়েদের সেই বউ বাসন্তী ক্রিকেট খেলাগুলো পছন্দ করতাম। কোথাও থেকে ভেতরে টানতো তুই একটা মেয়ে। আমি বুঝতে পারলাম যে জন্মগত শরীর দিয়েছে পুরুষ, কিন্তু মনটা ভেতরে বন্দি করে পাঠিয়েছে নারী মন। আর সেই নারী মনটা যেহেতু আমার মন মানে শরীরটাকে মানে কি বলবো পাগল করে দিচ্ছে যে এই শরীরটা তোর নয়, তখন সে ছোট থেকে যুদ্ধ করতে আরম্ভ করলাম, না আমাকে নারী হতেই হবে। এবার যেহেতু আমি গ্রামে থাকি, আমতলা জয়রামপুরে বাড়ি, গ্রামের দিকটা সত্যি একটু সমস্যা যে একটা পুরুষ জেন্ডার নিয়ে জন্মে নারী সাজা, লোকে ভাবতো পাগল আমি, কিন্তু আমি পাগল নয়। খুব চিন্তার মধ্যে থাকতাম যে আমি কীভাবে এখান থেকে বেরোতে পারি। এবার যেহেতু বাবা মা জানে আমি পুরুষ সন্তান হয়ে জন্মেছি, তাদের তো একটা দাবি থাকতে পারে তুমি ছেলের মতো থাকবে, কেন মেয়েদের মতো সাজবে। মানে ছোটবেলায় তোমার ক্ষেত্রে পারিবারিক দিক থেকে সমস্যার সম্মুখীন আমাদের প্রতিটা রূপান্তরকামী মানুষদেরকে প্রথম যুদ্ধ শুরু হয় বাড়ির ফ্যামিলির সঙ্গে, একদম নিজের বাবা মার সঙ্গে, যে তুমি পুরুষের মতো থাকবে। আর আমি তখন থেকে ভাবতাম যে আমি মেয়ে, আমি পুরুষ না। আচ্ছা, এমন কোনো ঘটনা ঘটেছে যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো, নিজেকে নারী হিসাবে দেখার চেষ্টা করেছো, শাড়ি পরেছো? হ্যাঁ, একটা মারাত্মক ঘটনা ঘটেছে, যেটা কিনা আমি ওপেন বলছি, কোনো লজ্জার ব্যাপার নেই। যখন একটু বড় হলাম, হাই স্কুলে, তখন 7-8 পড়ি আমি, যেহেতু গ্রামের ব্যাপার তো মনটা আমার নারী, বাড়িতে প্রকাশ করতে পারতাম না, বকুনি খেয়েছি। কিন্তু আমাদের একটা বন্ধু সার্কেল হয়ে গেছে স্কুলের মধ্যে, সব আমরা 3-4 জন ছিলাম একই মাইন্ডের মানুষ। যখন 3-4 জন একসঙ্গে হলাম, তখন মনে একটু বল পেলাম যে আমি শুধু একা নই, তখন তো আরও কেউ আছে। এবার 3 জনে মিলে একটু যুক্তি করলাম, সেজে গুজে বেরোতাম, তো ব্যাগের মধ্যে অন্তর্বাস লুকিয়ে রাখতাম, লুকিয়ে কিনেছিলাম বন্ধুরা মিলে, লুকিয়ে রাখতাম। কোনো একদিন আমার মা দেখতে পেয়েছিল, কিন্তু বাড়ির লোক জানে কিন্তু ও পুরুষ, একটা পুরুষের ব্যাগে অন্তর্বাস, মানে বুঝতে পারছো কিরকম একটা ভাইটাল ব্যাপার। তখন মায়ের রিয়াকশন তো বিশাল, তুই একটা ছেলে হয়ে মেয়েদের অন্তর্বাস, তখন কিন্তু ভাবছে না যে আমি মেয়ে, ভাবছে আমার চরিত্রের বোঝো, মানে কিছু একটা ফল্ট হয়েছে, চরিত্র খারাপ। মাকে সেই মুহূর্তে বোঝাতে পারি না, মানে খুব কষ্ট হয়েছে, মানে চরিত্র নিয়ে ভাবছে। কিন্তু আমি আমার মারধর বলতে বকুনি তো অনেক করেছে, মারধরও করেছে, প্রচন্ড ভাবে খেয়েছি। কিন্তু আমার তখন থেকে মানে ছোট থেকে বোঝানোর চেষ্টা করেছি। তারপর বললাম মাকে, মা এটাই আমার আসল পোশাক। যদি সম্ভব হয় ঠিক সেই দিন যেদিন তোমাকে মা প্রথমবারের জন্য খুঁজে পেলো, যে তোমার ব্যাগের মধ্যে থেকে অন্তর্বাস পাওয়া গেছে, তুমি নিজেকে ধীরে ধীরে নারী সুলভ, মানে বাইরের দিক থেকে নারী হিসেবে নিজেকে প্রকাশ করা। এবং আমি ভাবি সেই দিন আমি একটু শুনতে চাই, সেই দিনে তোমার রিঅ্যাকশন দেখেছি। আমার তো খুব টেনশন বা কষ্ট অনেক রকম, মানে দেখো নিজেকে নারী বলে গ্রামের মধ্যে তুলে ধরাও একটা কঠিন ব্যাপার, আর একটা কথা নিজের বাবা মা সত্যিটাও কষ্টকর, যে বাবা মা পুরুষ হিসেবে জন্ম দিল, তাদের তো অনেক কল্পনা, ভালো লাগা, অনেক রকম একটা কল্পনা থাকে, আনন্দ, ছেলের বিয়ে দেবো, সংসার করব। আর সেই পুরুষ সন্তানটা যখন বলে যে আমি মেয়ে, আবার পিছনে একটা সমাজ, যে সমাজটা মানুষকে শুধু ছোটই করে, বড় করে না, সব দিক থেকে চিন্তা করে আমার খুব কষ্টই হচ্ছিল। এবং মানে বোঝাতে পারছিলাম না যে আমি কি করব। কিন্তু আমি আমার মায়ের জায়গাতে অনুভব করছিলাম যে একটা মায়ের ক্ষেত্রেও তো কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমার মা একটাই কথা আমাকে বললো, তুই তো ছেলে, তোকে আমি ছোট থেকে মানুষ করেছি, তোর কি আছে আমি সবই জানি। কিন্তু মাকে বোঝাতে পারিনি আমি এখন ক্লাস 7-8 পড়ছি, আমার শরীরের যে বদল, আমার মনের যে বদল, কোনোদিন তো খোঁজ নাওনি। এই যে মা সন্তানের যে কথাবার্তা, ভীষণ কষ্ট লাগে।
যখন তুমি বললে যে মায়ের সাথে প্রথম তোমার সেই মুখোমুখি হয়েছিল এবং মাও ধীরে ধীরে কিন্তু নিজের সন্তানের ভালো চাওয়ার জন্যই, কিন্তু মায়েরও কষ্ট হয়েছে, তোমারও কষ্ট হয়েছে, কিন্তু কোনো মতে এখনের পরিস্থিতি আমি জানতে চাইবো, এখন পরিবার থেকে তোমাকে কিভাবে সাপোর্ট? এখন তো মানে আমি ভালোই আছি। আমি বুঝতেই পারছি তুমি প্রচন্ড ভাবুক হয়ে যাচ্ছ, আবেগপ্রবণ হয়ে যাচ্ছ। আবেগগুলোকে কন্ট্রোল করো, কারণ আজকের হলো তোমার প্রতিবাদ জানানোর দিন। আজকের একেবারে তোমার না না, এটা আমার দুঃখের সাথে কিছুটা আনন্দের কান্না। কেন আনন্দের কান্না বলো তো? এই আমতলায় অনেক যুদ্ধ করেছি সত্যি কথা। একসময় এই রূপান্তরগামী হওয়ার জন্য, রূপান্তরগামী ট্রান্সজেন্ডার তো নতুন একটা ভাষায় এসেছে। তার আগে হাফ লেডিস, ছক্কা, কেউ মেনক্সা, অনেক রকম কুট ব্যঙ্গ করে কথা বলতো। তখন মানে রাস্তাতে বেরোতে গেলে যখন বেরোতাম তো 5 বার ভাবতে হতো আমি ফিরবো কিভাবে। ওই যে ছক্কা, হাফ লেডিসের যে তকমাটা গায়ের মধ্যে সেটে যেত না, খুব কষ্ট হতো। কিন্তু আজকে সেই মানুষরাই কিন্তু আজকে আমাকে মানে যখনই আমি এই সিরিয়ালে কাজ করছি, পেপারে মুখ দেখাচ্ছি, তখন থেকেই কিন্তু সেই মানুষগুলো আমাকে নিজের করে কাছে ডাকছে, সেলফি তুলছে। তখনই আমার একটা কোয়েশ্চেন যে একটা মানুষ হিসেবে কিন্তু আমি সম্মান পাইনি। মানুষটা যখন যুদ্ধ করে, প্রতিবাদ করে, নিজের পায়ের তলার মাটি শক্ত করে একটা প্রমাণ দেখাতে পেরেছে আমি কিছু করতে পারি, তখন কিন্তু রিপ্লাই একটা ভালো সম্মান পাচ্ছি। আমি ওই সম্মান পেতে চাইছি না, আমি চাইছি একটা নর্মাল সাধারণ মানুষ হিসেবে সম্মান পেতে চাইছি। মানে তোমার মতন আরো যারা আছে, সবাই তো পারবে না, সবাই তো ঠিক, প্রতিষ্ঠিত হতে পারে না, কিন্তু মানুষ হিসেবে বাঁচার রাইট তো সবার আছে, সেটা পাক। খুব একটা আবেগী একটা আড্ডার মধ্যে দিয়ে যাচ্ছি, আবেগটা একটু মুছে ফেলতে হবে, কারণ একটু প্রতিবাদে জানাতে হবে। আমরা একটা বিরতির পরে ফিরে আসছি, আমি কুসুমকে একটু সময় দেবো, বিরতির পরে ফিরবে, একটা কেউ করতে যাবেন না, দেখতে থাকুন রাধা। ফিরে আসছে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি। ফিরে এলাম বিরতির পর। আমরা দেখছেন রাধা। পরজন্মে নয়, যদি আমার সত্তাকে প্রকাশ করতে হয় তাহলে কিন্তু আমি এই জন্মেই পারি। আর সেই দিন বদলের গল্প নিয়ে আজকের আপনাদের সঙ্গে কিছুটা আড্ডা দেবো, এবং আমার সঙ্গে আছে অবশ্যই কুসুমদি, পরিচিত মুখ, অনেক সিরিয়াল আপনারা দেখেছেন এবং থিয়েটারেও তিনি অভিনয় করেন। কুসুমদির জীবনের গল্প নিয়ে আজকে আপনাদের সঙ্গে আছি। কুসুমদি, এতক্ষণ তো শুনছিলাম তোমার একেবারে সেই ঘুরে দাঁড়ানোর গল্প, কিন্তু ঘুরে দাঁড়ানোটাও তো সোজা হয়নি, অনেকটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু তোমাকে আজকের এই জায়গাতে অ্যাচিভ করতে হয়েছে। আমি একটা স্কুল জীবনের এরকম কোনো অভিজ্ঞতা যেটা তোমাকে আজও পর্যন্ত বিভীষিকার মানে এখনো পর্যন্ত যখন ভেবে ফেলো তখন কিন্তু এখনো বিভীষিকাময় একটা অভিজ্ঞতা, যদি সম্ভব হয়, কারণ মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছতে হবে, এইগুলো করাটা উচিত নয় এরকম। স্কুল জীবনে বিশেষ করে যখন 4 অবধি পড়ি আর কি, তখন তো বাচ্চা, অতটা নিজেকে নিয়ে অতটা যুদ্ধ করতে হয়নি। যখন ক্লাস 5 থেকে হাই স্কুলে গেলাম তখন তো মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, মনের মধ্যে, শারীরিকের মধ্যে একটা পরিবর্তন আসে। বয়সন্ধির মধ্যে তখন থেকে আমাদের লড়াইটা আরো বেশি তুখর হয়ে গেল, যেহেতু আমি পুরুষ এবং ছেলেদের স্কুলে মানে বয়েজ স্কুলে ভর্তি করেছে বাবা মা। সেই স্কুলে অন্যান্য ছেলেদের সঙ্গে আমি ঠিক কমফোর্টেবল ছিলাম না, যে ওরা তো পুরুষ, কিন্তু আমার জেঠার মেয়ে, কাকার মেয়ে, আমার বান্ধবীরা সব তো গার্লসে যাচ্ছে, আমাকে এখানে পুরুষ স্কুলে। তবুও গ্রামের ব্যাপার, সমাজের চাপে, বাবা মার চাপে বয়েজ স্কুলেই যেতাম। ড্রেসটা ভালো লাগতো না, সত্যি কথা, পুরুষ ড্রেস করতে ভালো লাগতো না, মানে যাকে বলে অভিনয় করে বেঁচে থাকা, ঠিক ওইভাবে অভিনয় করে বেঁচে থাকতাম। তা স্কুলে অনেক রকম সমস্যা হয়েছে, যেটা কিনা যখন টয়লেট পেতো, সত্যি কথা বলছি, ক্লাস চলাকালীন আমি টয়লেটে যেতাম। যখন এই যে একটা পিরিয়ড শেষ হলো, পরের দিন মানে গ্যাপগুলোতে কেউ কিছু খাক বা টয়লেট করুক তখন করতাম, আমি কিন্তু তখন করতাম না। কেন করতাম না? আমি যখন বাথরুমে যেতাম, আমার অন্যান্য বন্ধুরা, সহপাঠীরা বাথরুমে গিয়ে টানাটানি করতো, অনেক রকম হেনস্থার শিকার হয়েছে। যেহেতু চাল চলনের মধ্যে মেয়েলিপনা ভাব, ব্যঙ্গ বিদ্রুপ অনেক রকম শুনতে হয়েছে। তার জন্য আমাকে বুদ্ধি করে কি করতে হতো, যখন ক্লাস চালু হয়ে যেত সিঙ্গেল একা গিয়ে টয়লেট করে আসতাম। এবং স্কুলে শুনতে হয়েছে
যে ছেলে হয়ে কেন তোরা মেয়ে সাজবি, মাস্টারদেরকে বোঝাতে পারেনি। আর একটা নতুন সুখবর দেবো, আমার যেটা ভালো লাগার ব্যাপার, ওই স্কুলেরই আমান বাবু বলে একজন স্যার আছেন, উনি কিন্তু আমার এখন খুব বড় ভক্ত করতে পারেন। আমি যে আজকে এই রূপান্তরকামী হিসেবে যা যা কাজ করছি, উনি আমার পাশে আছেন এবং সাথে আছেন এবং খুব সাপোর্ট করেন। একেবারে আমি এখানেই আসবো যে তুমি নিজের অভিনয় জীবনের বাইরেও তুমি তোমার মতন মানুষ যারা সত্যিকারের একটা মানে একটা জায়গা চায় সমাজের বুকে, যারা কিন্তু আজও একটা জায়গার জন্য, সামান্য একটা জায়গার জন্য তারা লড়ে গেছে যাচ্ছে, অথচ আমরা প্রত্যেকেই মানুষ। তুমি তাদের নিয়ে কোনো সংগঠনের সাথে কি জড়িত আছো? না, আপাতত কোনো সংগঠনে আমি জড়িত নয়, তবু চেষ্টা করি যে আমার মতো যারা আরও যে সমস্ত বন্ধুরা ছোট থেকে বড় হচ্ছে বা আরও নতুন নতুন বন্ধু এই মানে আমাদের মতো হয়তো হতে ইচ্ছা করছে, মন চাইছে, কিন্তু সমাজের চাপে আসতে পারছে না। কিন্তু আমি এই আমতলার বুকে আরও আমাদের প্রায় 10-20 জন রূপান্তরকামী আছে, কেউ কিন্তু আমার মতো হয়তো প্রকাশ্যে আসতে পারছে না, কিন্তু তাদের মনোবল শক্ত করা বা কীভাবে এগোবে বা বাড়িতে কীভাবে বলতে হবে, দেখো কোনো বাবা মা চাইবে না তার পুরুষ সন্তানটা মেয়ে হয়ে যাক। একান্ত তার দায়িত্ব, তার জেন্ডারটা কী, তার মন কী চাইছে তাকে বোঝাতে হবে। আমি এইটুকু অন্তত মানুষের হেল্প করি এবং ভবিষ্যতে ইচ্ছা আছে যদি এদের জন্য কিছু করতে পারি, তার জন্য বড় একটা সাহায্য দরকার হচ্ছে সরকার। সরকার তো আমাদের কিছুই করেনি, আমি চাইছি সরকার আমাদের জন্য কিছু করুক, তাহলে একটু সহযোগিতা করলে একটু ভালো করে আমরা কি অন্তত আর কিছু করতে পারি। আমরা অন্যান্য দেশে কিন্তু এলজিবিটি ক্রাইটেরিয়ার জন্য সেই সকল মানুষদের জন্য কিন্তু বিশেষ নিয়ম প্রণয়ন করা হয়েছে, নতুন করে আইন আনা হচ্ছে। এমন অনেক দেশে সেখানে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে আজও কিন্তু আমাদের দেশের সেই কমিউনিটির মানুষেরা তারা কিন্তু লড়াই করে যাচ্ছে নিজেদের অধিকারের জন্য। এখানে আমি তোমার কাছে আসবো কুসুমদি, যেমনটা বলছিলে যে তুমি আর 5টা মানুষের জন্য তুমি কাজ করতে চাও। এখানেই তুমি আমি একটু অন্য প্রসঙ্গে আসবো যে তুমি অভিনয় জীবনে আছো, প্রথম কবে তোমার কাছে অফারটা আসে যে তুমি টিভির পর্দায় বা সিরিয়ালের পর্দায় তুমি অভিনয় করবে? ওটা অবশ্যই একটা বড় কাহিনী আছে, যেটা কিনা আমি জানতাম না যে আমি একটা অত বড় জি বাংলার মতো প্ল্যাটফর্মে কাজ করব। হ্যাঁ, ছোট থেকে তো অভিনয় স্কুল লাইফে করেছি, আর ভেতরে একটা ইচ্ছাই ছিল যে আমি অভিনয় করব। হঠাৎ একদিন ইচ্ছা গেল, যে পেপারে দেয় না যে অভিনেতা অভিনেত্রী চাই, পেপারে আমি আর কি চিঠি পাঠিয়েছিলাম। তখন দূরদর্শনটা খুব মানে আমি অনেক বছর অভিনয় প্রফেশনে আছি, তা ওখানে চিঠি পাঠানোর পরে ওরা রিপ্লাই দিল যে আমাদের একটা নতুন মানে প্রোডাকশান আসছে, আপনি আসুন। তা আমি ওখানে গেলাম, সিলেক্টেড হলাম। ওখানে প্রথম আমার শর্ট ফিল্ম হিংসা, ওই হিংসা দিয়ে আজও পর্যন্ত চলছে। তার মধ্যে অনেক রকম তো চব্য আছে, যেহেতু আমি একজন রূপান্তরকারী। যখনই কোথাও কাজের জন্য যাই কোনো হাউসে, একই কথা বলা হতো যে তোমাদের মতো চরিত্র এলে ডাকা হবে। ওটা ঠিক শুনতে ভালো লাগতো না, কারণ তোমাদের মতো চরিত্র তো চরিত্রই হয়। আমি আজও বোঝাতে পারছি না ইন্ডাস্ট্রিকে যে সিরিয়াল, সিনেমা এবং থিয়েটার সামাজিক গল্প নিতে হয়, সেই জায়গায় তাহলে কি আমরা অসামাজিক? গল্পের মধ্যে কেন উঠে আসবে না রূপান্তরকামী প্রিন্সিপাল হয়েছে, কেউ উকিল হয়েছে, বা কেউ গরিব বাড়িতে কারো বাড়িতে থালা গ্লাস বাটি বা বাঁচতেই পারে রূপান্তরকামী? তাহলে ওগুলোও তো এক একটা চরিত্র, ওগুলোও তো গল্পের মধ্যে আসা দরকার আছে। শুধুই কেন এই হাততালি মারার চরিত্রলেই কুসুমের ডাক পড়ে, এটা আমার খুব প্রতিবাদ। অবশ্যই এটাও কিন্তু একটা আলাদা একটা লড়াই। যখন নিজেকে পরিচিতি পাওয়া সিনেমার পর্দায়, সিরিয়ালের পর্দায়, তখন কিন্তু আমাদের প্রত্যেকের অভিনেতা অভিনেত্রী যারা হয় তারা কিন্তু প্রত্যেকেই চায় বিভিন্ন রকমের চরিত্র, চরিত্রই হয় একেবারে মানে বিভিন্ন রকমের চরিত্র নিজেদের অভিনয় করতে। আমি যেমন একটা হিজড়ে চরিত্র করছি, ওটা যেমন অভিনয়, তেমন আমি একটা বাড়ির কাজের মেয়েও তো হতে পারি, রূপান্তরকামী কাজের মেয়ে। আমি আমার বাড়িতে যে হিসেবে আছি, রাস্তাঘাটে আমার জীবনে তো অনেক কিছু ঘটছে, ওগুলো গল্পে কেন আসবে না? এটাই আমার দাবি। আচ্ছা বেশ, আমি এখানেই আসবো যে তুমি কিন্তু সিরিয়ালের নাম বললে, কিন্তু সিনেমার নাম চেপে গেলে। আমি একটু জানতে চাইবো যে তুমি, আমার দেখেছি তোমাকে বেশ কিছু সিনেমায় দেখেছি, তো সিনেমার নামগুলো যদি একটু বলো। আমি করলাম সমান্তরাল বলে একটা খুব হিট ছবি, ছোট্ট একটা চরিত্রে কাজ করেছি। আর মোহরকুঞ্জ বলে একটা ছবি, ওটা একটা বড় চরিত্রে করেছি, কিন্তু এখনো মানে মুক্তির অপেক্ষায় আছে, শুটিং হচ্ছে। তো আগামী কয়েকদিনের মধ্যেই আশা করি মুক্তি পেয়ে যাবে। তো মোহরকুঞ্জ এই সিনেমায় কুসুমদিকে দেখা যাবে একটা বড় চরিত্রের জন্য। তো এখানে কুসুমদির কাছে একটু সম্পূর্ণ অন্য একটা টপিক নিয়ে আসবো। কুসুমদি জীবনে কোনোদিন প্রেম এসছে? প্রেম আসেনি বলবো না, সব ফেক। কেন? হ্যাঁ ফেক,
হ্যাঁ, কেন আমাদের মতো বলছো? মানুষদেরকে কিন্তু কেউ মন থেকে ভালোবাসে না, এটা সত্যি কথা বলছি। দেখো, আমিও তো রক্তে মাংসে মানুষ, আমারও শরীরে প্রেম ভালোবাসা কামনা বাসনা সবই ভরপুর, কিন্তু সবাই ওই একটা জায়গায় ভাবে এটা দুর্বল, রূপান্তর ইউজ করে চলে যাওয়ার ধান্দা, কেউ মন থেকে ভালোবাসে না। আমি আমার জীবনের একটা গল্প শেয়ার করি। প্রেম ভালোবাসা কাকে বলে, তাই না? আমাদের জীবনে না কেউ প্রেম করে না, কেউ ভালোবাসে না। এমন একটা ঘটনা ঘটেছে, আমি 2 বছর আগে থিয়েটারে ক্লাস করে বাড়ি ফিরতাম, রেগুলার আমতলা দিয়ে যাতায়াত করতে হয়। এই যাতায়াতের মাধ্যমেই একটা ছেলের সঙ্গে আলাপ হয়। মুখটা সত্যি খুব মিষ্টি, খুব দেখতে খুব কিউট ছিল। জানি না তার ভেতরে এতটা হিংস্র কি করে হয়। রেগুলার কথাবার্তা হতো, খুব প্রেম দেখাতো, আমিও খুব প্রেম করতাম, ভালো লাগতো। তা এইভাবে ঠিক 1 মাস প্রেম চলে। তা মাঝে মধ্যেই বলতে চলো কোথাও ঘুরে আসি, মানে যাবো পরে যাবো। তা যেহেতু মানুষটা বলছে 1 মাসে অনেকটা একটু বিশ্বাস করে ফেলেছি, তো একদিন বিশ্বাস করে আমি রিহার্সাল থেকে ফিরছিলাম, রাত 10টা-11টা বেজে গেছে। তা বাইকে করে গেলাম। তা সিরাকল থেকে ওই যে দোস্তিপুরের রাস্তা আছে না, ঠিক ওই জায়গা থেকে বাইপাস ধরে মানে কোথা দিয়ে গাড়ি ঘোরাচ্ছে আমি নিজেও জানি না। এইভাবে ঘুরতে 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 আমি বিশ্বাস 1 মাসে অনেকটাই বিশ্বাস করে ফেলেছি। ঘুরতে ঘুরতে অনেকটা ভেতরে নিয়ে চলে গেছে, একদম সেই ফলতা রাস্তা নিয়ে চলে গেছে। এবার বাইপাসটা এমনই একটা বাইপাস রাস্তা, আমি সত্যি কোনোদিন যাই না। তা ওই ঘুরতে 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 রাত 11টা থেকে রাত 1টা থেকে 1:30 বেজে গেছে, কিন্তু ওর মতিগতি খুব একটা ভালো বুঝছিলাম না। আমি বলছি, কি তুমি এইভাবে এদিকে কোথায় যাচ্ছ, বাড়ি চলো। বলছে কি হলো, তুমি চলো না চলো না, খুব বোঝাচ্ছে। কি আছে, আমার প্রতি অবিশ্বাস হচ্ছে? না, অবিশ্বাস ঠিক না, কটা বাজে দেখো, আমার বাড়ির লোক তো বকবে না, আমার প্রতি তোমার বিশ্বাস নেই। বিশ্বাস তো আছে, কিন্তু তুমি কোথায় যাচ্ছ, কোথায় ঘুরবে তুমি? বলে কি করলে জানো, ঠিক ওই রাস্তা মানে ফলতার মানে নদীর পাড় দিয়ে একটা বাইপাস রাস্তায়, মানে একটা গ্রামীণ রাস্তা, আমি কোনোদিন যাই না, যে মাঝখানে হঠাৎ দাঁড় করিয়েছে গাড়িটা। মানে ওখানে বসতি খুব একটা নেই, একটা একটা বাড়ি আছে, মাঝে মাঝে মাঠ, আগান বাগান আর নদীর ধার। আমার তো খুব ভয় করছে, রাতে 1টা-1:30 বাজে। আমাকে কি হলো, রাস্তার মাঝখানে গাড়িটা পুরো দাঁড় করালো। দাঁড় করিয়ে দিকে আমার যখন বিপদ হয় না, একটা সংকেত বুঝিয়ে দেয় ঈশ্বর। আমি কি করলাম, গাড়িটা যদি এরকম সোজা দাঁড়ায় না, আমি জাস্ট ও এপাশে আছে, আমি গাড়ির ওপাশটায় গিয়ে দাঁড়িয়েছি। কি বলছো বলো, এখানে আনলে কেন? হয়তো ফোনটা নিয়ে, মানে ওই মানুষটার রূপটা পুরো বদলে গেল। বলছে তোর ফোনটা নেই। কেন ফোনটা কিছু নেই দেবো? ফোনটা টানাটানি করছে, এবার কত টাকা আছে বার কর। মানে পুরো মানুষটা পুরো বদলে গেল। আমি তো অবাক, রাত ওই 1টার সময় আমি তো পুরো ভয়ে মানে হয়ে গেছে, কি হবে। আমি এবার কি করেছি, ব্যাগ ট্যাগ নিয়ে যা ছিল মোবাইল টোবাইল ওইগুলোকে নিয়ে কি করে দৌড়েছি বাঁচাও বাঁচাও করে। এবার অত রাতে কোথায় লোক পাবো আমি, পাগলের মতো দৌড়াচ্ছি। এবার ওকে কিছু বাইক নিয়ে তো বাইকটা ফেলে দৌড়াতে পারছি না। ওই মানুষটা কি করলো জানো, ওই রাত 1টা-1:30টার সময় আমাকে ওই ভালোবাসার প্রলোভন দেখিয়ে আমার সামনে বাইকটাকে যত স্পিডে মানে মানে কি বলবো স্টার্ট দিয়ে চলে এলো আমাকে ফেলে, রাত 1টা-1:30টার সময়। তোমরা বলো এবার ওই রাতের বেলা একজন এরকম একজন রূপান্তরকামী নারী কি করতে পারে? এবার আমি রাস্তাটা সত্যি কিছু চিনতাম না, আমি যেদিক দিয়ে গেছি সেদিকে না গিয়ে উল্টে কি করছি, আরো অন্যদিকে চলে যাচ্ছিলাম এবং পাগলের মতো পুরো রাস্তায় কাঁদছি আর ভগবানকে জানাচ্ছি এটাই কি আমাদের জীবন? একটু ভালোবাসার জন্য আজকে আমাদের সঙ্গে এরকম করলো। খুব পাগলের মতো কাঁদছিলাম। এবার আমি কি করবো, একটু করে যাচ্ছি, আবার যে কোনো অচেনা বাইক টাইক আসছে না, লুকিয়ে পড়ছি, ভয় লুকিয়ে পড়ছি। আবার যদি কেউ খারাপ মানুষ হয়, এবার আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, পাগলের মতো। হঠাৎ দূর থেকে দেখতে পেলাম একটা 4 চাকা গাড়ি আসছে, প্রচুর লাইট জ্বলছে। তা আমি ভাবলাম মরবো বাঁচবো, যাও তো একটা কিছু করতে হবে বলে পুরো গাড়ির সামনে ভাবে দাঁড়ালাম। এবার গাড়ি থেকে পুরো লাইট পড়ছে, কিন্তু ভয় পাচ্ছি যে কে এরা। তারপর দেখলাম যে নর্মাল পুলিশরা যারা হয় না রানিং ঘরে পেট্রোলিং করে, ওরা ঘুরছে। এবার ওদের মধ্যে কেউ খারাপ ভাষা করছে, ছাড় এইসব মালদা এরকমই করে। আমি ওদের বোঝাতে পারি না যে একটু ভালোবাসার জন্য আমি ভুল করেছি হয়তো, বলে আমি গাড়িটা আটকেছি, আমাকে বাঁচাতেই হবে বলে গাড়িতে পুলিশ বলছে ছেড়ে ওসব বিপদে হাত বাড়াস না। আমি যে বিপদ না স্যার, একটু বিশ্বাস করুন, আমি খুব ভুল করেছি, আপনারা একটু আমার কথা শুনুন বলে কি করলাম, গাড়িটা দাঁড়িয়েছে। তখন গাড়িতে আমাকে মানে যে বড় স্যার থাকে পুলিশ বললো ডাকো না, গেলাম যে কী হয়েছে ব্যাপারটা। আমি সবটা ডিটেলস বললাম যে একটু ভালোবাসা পাওয়ার জন্য আজকে স্যার আমার এই অবস্থা, আমাকে একটু উদ্ধার করো, আমি কীভাবে বাড়ি যাবো। বলে ওদের মধ্যে কিছু স্যার গালাগালি খিস্তিত করছে, ভালোবাসা উল্টোপাল্টা ভাষা করছে। আবার যে বড় স্যার উনি বললেন না ওকে গাড়িতে তোল, তুমি কোথায় থাকো। আমি বললাম ডিটেলস, আমতলায় থাকে, এই ব্যাপার হচ্ছে স্যার, আমি থিয়েটার করি। তখন বললো যে তুমি তো ভালো কাজই করো, এরকম করবে না বলে ওই স্যারের মাধ্যমে আমতলা অব্দি পৌঁছে দিল, আমি বাড়ি ফিরতে পারলাম। এই নাম নাকি ভালোবাসা। সেই জন্য কাউকে ভালোবাসতে চাইছি না, সিঙ্গেল থাকবো। তাও আচ্ছা শুনলাম কুসুমদির
জীবনের গল্প, সত্যি একটা খুবই বেদনাময় একটা কাহিনী শুনলাম। এরকম দিন, এরকম মানুষ আজ যাতে না আসে কুসুমদের জীবনে, আমি এটা প্রার্থনা করবো। কুসুমদি, এখন তুমি অনেক বেশি স্বাবলম্বী। এখন তুমি আশা করি রাত্রেবেলা এখনো ফেরো। হ্যাঁ, এখন সেই প্রলোভনে নিশ্চয়ই পা দাও না। এটা কিন্তু স্বাবলম্বী হয়ে ওঠার গল্প। কুসুমদির কাছে আমি আরো একটা ব্যাপার নিয়ে জানতে চাইবো। কুসুমদি, যখন জীবনে এরকম তুমি এলজিবিটি ক্রাইটেরিয়া থেকে আসছো, কমিউনিটি থেকে আসছো, কখনো মনে হয়েছে যে ট্রান্সজেন্ডারদের সাথে গিয়ে আমি ভিক্ষাবৃত্তি শব্দটা ব্যবহার করবো না, কিন্তু কখনো কি মনে হয়েছে তাদের সাথে চলে যাবো? না, আমার কোনোদিন মনে হয় না। তবে ওই পেশাটাকে আমি ছোট করবো না। যে যার পেশা তার কাছে বড় মনে হয়, তাই না? যে কাজটা করে তার কাছে সেই কাজটা মনে হয় বড়, আমি ছোট করবো না। কিন্তু ছোট থেকে আমার টার্গেট ছিল যে আমি রূপান্তরকামী। তো কি হয়েছে, মেইন স্ট্রিমের মানুষরা যদি ভ্যান চালিয়ে খেতে পারে, গাড়ি চালিয়ে বা বাসন মেজে খেতে পারে, তাও একটা সম্মান আছে। ওটাকে অসম্মান বলবো না। ভগবান হাত পা দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, খাটিয়ে মেইন স্ট্রিমের সঙ্গে লড়াই করে কাজ করবো, এটা আমার টার্গেট ছিল। বেশ। যেমনটা শুনলাম কুসুমদের থেকে যে একেবারে নিজের মতন করে নিজেকে খুঁজে পাওয়ার একটা লড়াই, সেটা কিন্তু আজও কুসুমদি চালিয়ে যাচ্ছে। কুসুমদি, আমি একটু জানতে চাইবো যে যেমনটা বলছিলে তুমি থিয়েটারের সঙ্গে আছো, দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে আছো, আর 5টা মানুষ যারা তোমার মতন তারা সমাজে একটা প্রতিষ্ঠা পেতে পারে, তাদের জন্য তুমি আগামী দিনে কিভাবে কাজ করতে চাও? আমি এইটুকু বলবো যে বিশেষ করে রূপান্তরকামী কিছু গার্জেনের উদ্দেশ্য করবো, মানে বাবা মার উদ্দেশ্য করবো। যদি কোথাও কোনো এরকম রূপান্তরকামী মানুষ জন্মায়, আমি হাত জোড়ে অনুরোধ করবো গার্জেনদের দিকে, আপনারা বন্ধুর মতো মিশুন। আপনাদের অপব্যবহারের জন্য কিন্তু এই মানুষগুলো ওই ভিক্ষাবৃত্তি গ্রহণ করে, পেটের জন্য নয়। যখন তারা খায় সমাজ থেকে, বাবা মার কাছ থেকে কোথায় যাবে? একটা মানুষ তো পেটে খিদে থাকে না, পেটে খিদের জন্য কি করবে? চুরি ডাকাতি করতে তো পারে না। তখন ওই অল্প দিনে, অল্প সময়ে অনেক বেশি টাকা পাওয়া যায়, তখন কেউ হিজড়ে পেশায় যুক্ত হয়, আর নাহলে কেউ হাত পেতে বেগিং করে। আমি চাইবো যাতে না আপনার সন্তানরা বেগিং করে, হাত পেতে হিজড়ার নামটা গায়ে লেখায়, তার জন্য আপনারা সহযোগিতা করুন, তাকে তার মতো বাঁচতে দিন। তাহলে হয়তো কেউ উকিল, কেউ প্রিন্সিপাল এবং কেউ অভিনেত্রী করতে পারবে। একেবারে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কুসুমদির মতন আরো অনেক কুসুম গোটা বাংলা, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বে ছড়িয়ে আছে, যারা কিন্তু নিজেদের একটা আত্মপরিচয়, একটা আত্মনির্ভরতার মধ্য দিয়ে আগামী দিনগুলো কাটাতে চেষ্টা করছে। লড়াইটা খুব একটা সোজা নয়, সেটা আমরা জানি। লড়াইটা কিন্তু আগামী দিনে কতদিন ধরে এরকম লড়াই চালিয়ে যেতে হবে, সেটা কিন্তু আজও আমরা জানি না। তবে একসময় আমরা জানি মাতৃতান্ত্রিক সমাজ ছিল, সেখান থেকে আবার পুরুষতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক সমাজের দিকে আমরা এসেছি। আবারও যাতে সেই একটা প্রত্যেকটা সমাজের মধ্যে ইকুয়ালিটি, সেটা যাতে ফিরে আসে, সেই দিকে আমরা এগিয়ে যাবো। কুসুমটি, একেবারে শেষ করার আগে তোমার যদি কোনো বার্তা আমাদের দর্শক বন্ধুদের জন্য থাকে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের মতো মানুষদেরকে তোমরা মানিয়ে নাও, পাশে থাকো, সাথে থাকো। আর একটা কথা হলো, আমরা লড়াই করতে রাজি আছি, লড়াইয়ের ময়দান খুঁজে পাচ্ছি না, এবং লড়াই করছি সারা জীবন, জিততেও পারছি না, মাঝ রাস্তায় থেমে যাচ্ছি। তোমরা একটু সহযোগিতা করো, যাতে তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করে নিজের অধিকারে বেঁচে থাকতে পারি। এটুকুই বলবো। একেবারে সহযোগিতা নয়, সহযোগিতা তো বটে, বরং বিনা যুদ্ধে একটা জমিও ছাড়তে হয়েছে। আসো আমরা প্রত্যেকে যুদ্ধ করে বেঁচে থাকি, প্রত্যেকের অধিকারটা প্রত্যেকে বুঝে নিই। এখানে আজকের দিনে দাঁড়িয়েও ভারতবর্ষে যখন এলজিবিটি কমিউনিটিদের অধিকার নিয়ে প্রশ্ন ওঠে, তাদের সেই অর্থ অধিকার এখনো পর্যন্ত দিতে পারেনি সরকার, তারা চেষ্টা করছে। আমাদের কিন্তু সামাজিক ভাবে চেষ্টা করতে হবে। শুধু একটা আইন প্রণয়ন হয়ে গেল, সেখানে কিন্তু সমাজটা একদিনে বদলে যাবে না। সমাজটা বদলানোর জন্য এই সকল মানুষদের আরো বেশি করে জানতে হবে, তাদের দিকে এগিয়ে যেতে হবে, তাদের জীবনের স্ট্রাগলটা শুনতে হবে, এবং তারাও যে আজকের দিনে দাঁড়িয়ে সমাজের প্রতিষ্ঠা পাচ্ছে, সেটাই হলো বড় কথা। আগামী দিনে এরকম অনেক কুসুম প্রতিষ্ঠা পাবে সমাজে, তারাও নিজেদের একটা ভাষা খুঁজে পাবে। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। পরজন্মে নয়, রাধা হোক এই জন্মে। সেই রাধা হয়ে ওঠার গল্প নিয়ে কিন্তু আমাদের এই সকল বিশেষ নিবেদন। আপনারা দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান, এবং নতুন বছরে নতুন করে নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টা করুন। সমস্ত পুরনো ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন, নিজেদেরকে আরো বেশি করে বিকশিত হওয়ার সুযোগটা করে দেন। সমাজ বদলাচ্ছে, দিন বদলাচ্ছে,
কিন্তু মানসিকতা কি সেই পুরোনো ধাঁচে পড়ে থাকলে হয়? একদমই না। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। নতুন বছরে এইখানে বার্তা দিয়ে স্কাই 12 এই বিশেষ নিবেদন রাধা। আর এখানে এক অনুষ্ঠান শেষ করব। আপনারা দেখতে থাকুন স্কাই 12 নেটওয়ার্ক, এবং আগামী দিনে আবারও দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব নিয়ে এরকম চলতে থাকবে আমাদের অনুষ্ঠান। তাদের কণ্ঠস্বর আপনাদের কাছে অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, কিন্তু তাদেরকেও সমানভাবে জায়গা এই সমাজের মধ্যে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। জায়গা কেড়ে হয়তো কেউ নেয়নি, কিন্তু সমানভাবে যাতে প্রত্যেকে বাঁচতে পারে সেটা কিন্তু দায়িত্ব আমাদের প্রত্যেকের। আপাতত এখানে শেষ করলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।